হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্রিক গসিপ। সো আজকে আমরা ভিডিওটা স্টার্ট করার আগে প্রথমে আপনাদের কাছে, আমাদের দর্শক যারা আছে, আপনারা সবার কাছে মানে ক্ষমা প্রার্থী, বিকজ আমরা লাস্ট কিছুদিন ধরে রেগুলার ভিডিও বানাতে পারছি না ডিউ টু সাম রিজনস। তো আজকে আমরা, যেহেতু এটা ইম্পর্টেন্ট ম্যাচ, আইপিএল শেষের পথে, তো আজকের আইপিএল এর কোয়ালিফায়ার ওয়ান কেকেআর ভার্সেস এসআরএইচ এর পোস্ট ম্যাচ শো নিয়ে স্টার্ট করছি আজকের ভিডিওটা। তো আজকে কেকেআর টসে টসে তো জিততে পারছে না। এসআরএইচ টসে জিতছে, এসআরএইচ টসে জিতে ব্যাটিং চুজ করছে। ব্যাটিং চুজ করার পর তারা ইন টোটাল 159 করছে। ইন টোটাল 159 করছে, অল উইকেট ডাউন। কেকেআর এর তরফ থেকে খুবই ভালো বোলিং হয়েছে। আর তার পাশাপাশি কেকেআর এই রানটা চেস করতে হয়েছিল 13 ওভার 4 বলে, এই রানটা চেস করে নিছে। তো তোমরা কি মনে হচ্ছে আজকে খেলাটা দেখে? হায়দ্রাবাদ আজকে কোন জায়গায় ম্যাচটা মানে স্লিপ করে নিছে? হায়দ্রাবাদের ব্যাটিং এর দুইটা যে মেইন পিলার, দুইটা ওপেনারই আজকে চলছে না। ট্রাভিস হেড লাস্ট ম্যাচেও ডাক, আজকেও ডাক। আর কলকাতার বোলার, তারা উইকেট, প্রতিটা ম্যাচে তারা উইকেট পাইতেছে কেকেআর এর বোলাররা। বরুণ চক্রবর্তী প্রতি ম্যাচে উইকেট, হর্ষিত রানা, বৈভব আনন্দ, তারা 6টা বোলার সবাই উইকেট পাইছে প্রায় 12 বা 12টার উপরে সম্ভবত। আজকে একটা বোলারই জাস্ট নিজের মানে পটেনশিয়াল মতো ভালো খেলতে ছিল না, এটা হচ্ছে মিচেল স্টার্ক। আজকে মিচেল স্টার্ক দেখাই দিছে। স্টার্টিং এ 3 উইকেট, মেবি 4টে উইকেটও পেয়ে যাইতো। ত্রিপাঠীর এটা যদি রিভিউ নিত, এটা রিভিউ নিচ্ছে না, যাই হোক। কিন্তু যে বল করছে একদম টপ অর্ডার ভেঙে দিচ্ছে। পাওয়ার প্লের মধ্যে 5 ওভারে 4টা আউট হয়ে গেছিল। ওই জায়গাতে তারা স্পেসারিশ অনেকটা অনেকটা গিটা পুরো ম্যাচের থেকে তারা বাইরে আছে, তার লাস্টে দেওয়া মিডল দিয়ে আর কি। আহ, ত্রিপাঠী আর ক্লাসেন যে ইনিংসটা পার্টনারশিপটা খেলতেছিল, করছে। মোটামুটি মোটামুটি ভালো একটা স্কোর দেখা যাইতেছিল করব। লাস্ট পর্যন্ত ক্লাসেনও, যদিও ক্লাসেন এরকমই খেলে, ক্লাসেনও হিট করতে গিয়ে বাউন্ডারিতে আউট। আব্দুল সামাদ ফার্স্ট বলে যে 6টা মারছে, সুনীল নারায়ণের মানে দারুণ লাগছে। আউট হওয়ার আগের বলেও একটা মানে রান আউট, ত্রিপাঠী রান আউট হয়ে গেছিল, এর আগের বলেও একটা দারুণ শট মারছে। ওই রান আউটটা, এটা কার দোষ? এটা কিছু করা যেত না, এটা কেউর দোষ না, এটা ফিল্ডিংটা ভালো ফিল্ডিং করছে। যাই হোক, রান আউট হয়ে গেছে। তারপরে আব্দুল সামাদ যে বলটা আউট হয়েছে, মানে যে যে শট লাগে আউট হয়েছে, এটা একদম ফালতু শট। হ্যাঁ, অন্যরাও শট খেললে আউট হয়েছে, কিন্তু অন্যরা তো তারা এইভাবেই খেলে। তখন তারা প্রেশারে মানে না থাকাতে এমনি খেলে। যে ম্যাচগুলা খেললে এটা সেটা তো দিন ধরে, যেমন অভিষেক শর্মা, এটাকে এটা কিং খেলে। কিন্তু আজকে যখন 6টা 7টা আউট হয়ে গেছে, তখন আব্দুল সামাদের এই শটটা একদম ইউজলেস মনে হচ্ছে। লাস্ট পর্যন্ত তারা ভালো একটা স্কোর করছিল, মানে ভালো স্কোর মানে কম্পিটিটিভ স্কোর কম্পিটিটিভ স্কোর। 159। হ্যাঁ, তো এটা আবার ব্যাটিং করতে কে কে আর ভালো খেলছে, তারা দুই আয়ার দারুণ খেলছে। কেকেআর যদি আমরা দেখি, মিসেস স্টার্ক যে আমি 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 আগেও ডিসকাস করেছিলাম যে মিসেস স্টার্ক মানে নিজের যে পারফরমেন্সটা, এটা মনে প্লে অফের লেগে বা এলিমিনেটর বা এই লাস্ট স্টেজের লেগে জমা রাখছিল। জানি না যদি আজকে কেকেআর যদি এই প্লে অফ বা মানে কোয়ালিফাই না করতো, তাহলে মিসেস স্টার্কের যে পারফরমেন্সটা এটা দেখাই যেত না। তো ওই পারফরমেন্সটাই মনে হয় এখন হে যে জমায় রাখছে, যে কেকেআর কি ম্যানেজমেন্ট এমন করে রাখছে যে স্টার্ক আস্তে আস্তে খেলতে লাগবো যাতে তোরে পরে নেগলেক্ট করে, যে কোয়ালিফায়ার ম্যাচ যখন যায় তোরে যাতে নেগলেক্ট করে, আরে স্টার্কের পারফরমেন্স ভালো না, হেরে এতটা সিরিয়াল লইতে লাগতো না, এমনে খেল। ওই জায়গাতে মনে হয় আজকে স্টার্ক হের দমদার পারফরমেন্স দিয়ে দিছে। একদম ওপেনার কো মানে ওপেন মানে পাওয়ার প্লের যে ধ্বংসটা দরকার একটা অপোজিশনের মানে ভেঙ্গে দেওয়ার লাগে, এটা মিস্টার স্টার করে গেছে আজকে কে কে আর হইয়া। একদম মানে মেরুদণ্ড কও পুরো হাড্ডি ভাঙ্গি ভাঙ্গে দিছে, এবার কজে কে কে আর আস্তে আস্তে চলো। তারপরে হায়দ্রাবাদ যদি ইয়া করে, এত ভাঙ্গার পরেও হায়দ্রাবাদ একটু স্টেবল আসিল, যেটা ত্রিপাঠী আর ক্লাসেন যখন খেলতেছিল স্টেবল কিছু আসিল, কিন্তু ওইটা এতটা স্টেবল হয়ে যেতে পারছে না যেটা হায়দ্রাবাদের আজকে জিতাই না দিতে পারে। এতটা স্টেবল পর্যন্ত গেছে না। একটা কোয়ালিফায়ার ম্যাচে 159, ঠিক আছে, অনেক ম্যাচে 59 পর্যন্ত জিততে যেতে পারে। যেমন আমরা আগে যদি দেখি অনেক লোয়ার লোয়ার স্কোরও ম্যাচ জিতছে, তো এর লেগে যে সব ম্যাচ জিতবো যে এমন কোনো কথা না যে হ্যাঁ এটাতে ইয়া।
তো এই জায়গাতে এক তো মিচেল স্টার্ক, কেকেআর আজকে সব বলার উইকেট পাইছে, কিছু বলার অপেক্ষা রাখে না, যেটা কোনো বলারই উইকেট পাইছে, মানে এমন নাই যে কোনো উইকেট পাইছে না। যেমন তুমি হার্ষিত রানা কও, বরুণ চক্রবর্তী কও, মিচেল স্টার্ক কও, যারা বল করছে সবাই পাইছে, তিনটা দুইটা একটা একটা করে সব বল। তো বোলিং পারফরমেন্স দুর্দান্ত হয়েছে, বোলিং পারফরমেন্স তাদের ফার্স্ট ক্লাস। তো ওই বোলিং এর ডিপার্টমেন্টটাই আমার কাছে আজকে লাগে যে বোলিং ডিপার্টমেন্টে কলকাতার আরো মানে ফরওয়ার্ডে লইয়া গেছে গা, যেটা 159 এ তারা আটকাই দিছে, যেটা পরবর্তী টাইমে কলকাতা যেই ভালোই ব্যাটিং করছে জিতে গেছে গা। তবে আমরা তো অনেক আগের থেকে মানে আমরা অনেকটা ভিডিওতে আমরা কইছি যে মিচেল স্টার্ক কেকেআর এর ট্রাম্প কার্ড হিসেবে ইউজ হইতে পারে প্লে অফে। মিচেল স্টার্ক পারফরমেন্সটা যে বাইরে আইবো এটা একমাত্র আমরা ধারণা করে ইসলাম, যেভাবে ট্রোলিং হইতেছিল নিশ্চয়ই মানে ট্রোলিং না, ক্রিটিসিজম হইতেছিল যেভাবে বোলিং করছে, অ্যাকচুয়ালি ক্রিটিসিজম করার মতোই বোলিং করছিল। কারণ মানে লোয়ার ডাউন ব্যাটসম্যান এসেও হেরে মাইরে দিতে আসলো। তবে কিন্তু মিচেল স্টার্কের যে পেডিগ্রি আজকে, যে হের কতটুকু ক্যাপাবিলিটি আজকে হে দেখাই দিছে। তবে আর ক্লাসেন আর আব্দুল সামাদের যে ব্যাপারটা, ক্লাসেন অ্যাকচুয়ালি সেম সেম ইন্টেন্টেই খেলতেছে তারা। যে আমি একটা জিনিস দেখলাম যে তারা এতভাবে 3-4টা উইকেট যাওয়ার পরও তারা ইন্টেন্টটা মানে বজায় রেখে গেছে। সেম সেম রাহুল ত্রিপাঠী 50-তে আয়েসে, মানে 46 মেবি 48 আয়েসে রিভার্স সুইপ খেলছে বরুণ চক্রবর্তীর। তো এই জায়গাতে হের মানে কতটুক মোরালটা হাই আসলো যে এই জায়গাতে খেলার মতো। পাশাপাশি ক্লাসেনও স্টার্ট করছিল, কিন্তু মানে সামহাউ হে একটা ল্যাক অফ কনসেন্ট্রেশন হইতে পারে, ল্যাক অফ মানে সামথিং কিছু একটা হইতে পারে, এই কারণে আউট হয়ে গেছে। তো কেকেআর এর আমি যদি দেখি মানে মেইন আজকে যেভাবে মানে অ্যাটাক করছে মিচেল স্টার্ক, এটি তার লিগে আজকে একটা প্লাস হয়ে গেছে। তবে এসআরএইচ এর ব্যাপারটার দিকে যদি আমি আমি যদি দেখি, যদি ওই সময় রাহুল ত্রিপাঠী আউট না হইতো, যেই মানে কনসিস্টেন্সি বা যেই রান রেটটা চলতে আসলো 12 ওভার 13 ওভার নাগাদ, মেবি তারা 190-200 গিয়ে এন্ড আপ হইতো। তো এই রানটা মোরালি কেকেআর এর লেগে কিছু একটা টাফনেস সৃষ্টি করতে পারতো। কিন্তু কেকেআর ফার্স্ট ইনিংস এর থেকে যে মোরালটা মানে হাই অন কনফিডেন্সটা নিয়ে আইছে ওই উইকেটটা যাওয়ার পর, এই জায়গাতেই ম্যাচটা টোটালি তারা হাইরা গেছে মানে ব্যাকআপ করার পরও, এটা আমার মনে হয় আর কি। ইয়ার পরে তবে তোমার কলকাতার যে ব্যাটিং নামার পরেও, যেমন তোমার যদি 190 হয়ে যেত গা, ঠিক আছে 190 হয়ে যেত গা, তখন কিন্তু খেলার সিচুয়েশন অন্যরকম হয়ে যেত গা, না অবশ্যই অবশ্যই। অন্যরকম মানে হয়ে যেত আমি গা। এটা রানটা যে মনে করো ডিফেন্ডেবল, কারণ এসআরএইচ এর হ্যাঁ, বোলিং আমরা জানি। ওটাই কইতাছি, যদি এসআরএইচ এর যদি হুম 190 হয়ে যেত গা, কেকেআর যেরকম হুম আজকে একটা ইজি পয়েন্ট হুম সামথিং ওভারে 3 বলে না কত বলে জিতে গেছে গা, 4 বলে তো এত হুম ইজি কিন্তু ম্যাচ হলো না হইলে। হইলো না, এটাই আমি কইতেছি। 190-200 যদি ক্লোজ হইতো, ম্যাচটা আরেক রকম ভাবে হইতো। আরেক আমরা রকম জানি ভাবে হইতো। এসআরএইচ এর বোলিং ইউনিটটা এত স্ট্রং না, এরপরে কারণ তারা যেমন দেখ শ্রেয়াস আইয়ারের ক্যাচ মিস মিস বলতে এটা তো অলমোস্ট ওই সময় খেলা হাইরে গেছে তো এটা গেছে গা, যেটা ওই টাইমেও যদি উইকেট একটা দুইটা যাইতো, কিন্তু লাস্ট পর্যন্ত যেভাবে তোমার রান রেটটা লইয়া গেছে গা, হয়তো মানে এতটা হয়তো এত আরো তাড়াতাড়ি স্লো জিততে হয়ে যেত পারলো না গা, হইলে। খেলা অন্যরকম হুম হয়ে যেত হুম গা। এটা তো কোইন্সিডেন্ট, হ্যাঁ এটা কোন জানা হাইপোথেটিক্যালি কি তো হইব কোন যেত না। তারপরে হুম রান যদি 190 হয়তো কিছু কে আর এতটা ইজি ম্যাচে উইন হইতো না, হয়তো উইন হয়ে যেতে জিততে পারে। পারতো না। আচ্ছা, রেজাল্ট হুম যেটা হোক এটা আর ইয়ে করে না, কিন্তু কে আর ভালোই খেলছে ব্যাটিং ভাবে, বিশেষ করে ভেঙ্কটেশ আয়ার আর শ্রেয়াস আয়ার তারা যেভাবে পারফর্ম করছে, কলকাতার স্ট্রং পয়েন্ট আরো হয়ে গেছে, ফাইনালে তারা ইয়ে করবো। গুরুবাজের পারফরমেন্স নিয়েও কিন্তু একটা কোশ্চেন মার্ক আসলো, কিন্তু গুরুবাজ আজকে ভালো একটা স্টার্ট দিয়ে গেছে। ভালো রান স্টার্ট হয়তো দিয়ে বা গেছে। কম করছে, বাট ইন্টেন্ট দেখায় রান স্টার্ট করে দিয়ে গেছে, যে জায়গায় সুনীল নারায়ণ একটু স্ট্রাগল করতেছিল। আহ কিন্তু স্টার্ট একটা ভালো দিয়ে গেছিল এই জায়গাতে, কারণ 3 ওভার মেবি 3 ওভার অথবা 4 ওভারে 44 রান আসলো, নো লস। তো এরপরই আউটটা হয়েছে। তো কে কে আর কি মনে করো যে কে কে আর এবার চ্যাম্পিয়নের কতটুকু দাবিদার? যে গ্রাউন্ডে ফাইনাল খেলবে চেন্নাই স্টেডিয়ামে, হুম চেপাক স্টেডিয়ামে, ওই হুম, জায়গাতে স্পিনাররা বল ভালো হয়। ভালো হইবে। মানে স্পিনারের লেগে হেল্পফুল থাকে। তো কেকেআর হুম স্পিনার তো তারা হুম বরুণ চক্রবর্তী আর সুনীল নারায়ণ প্রতিটা সুনীল ম্যাচে নারায়ণ। তারা ভালো করতেছে। তো হুম তারাই বেশি ফেভারিট থাকবো। এরপরও হুম টস ফ্যাক্টর থাকবো ফাইনালের প্রসপেক্ট মধ্যে, চেন্নাইয়ের ফাইনাল। মাঠে। বুঝলাম যে ওই লাস্ট মানে ফাইনাল ম্যাচটা টসটা অনেকটা ফ্যাক্টর করবো। তবে এসআরএইচ কি আজকে যে ম্যাচটা হারছে, সেকেন্ড কোয়ালিফায়ার খেলতে গিয়ে সেটা তারা কি সেই সেই মোমেন্টামটা
মানে তারা যে উইনিং স্ট্রিকটা ধরে আইতাছিল বা যে তারা যে ড্রেসিং রুমটা যে লিভড আপ আসলো, ওই সময় কোয়ালিফাই টুতে গিয়ে সেটা সেই মোরাল নিয়ে বা সেম কনফিডেন্সে খেলতে পারবো নি। কারণ আজকে তো আন্তকবু তারা হুম যেভাবে খেললে আইছে পুরা হুম সিজন, তারা হুম এইভাবেই তারা খেলা মানে খেলুক। তারা কিন্তু আজকে ফ্লপ, ফ্লপ। এসআরএচ এর ব্যাটিং আজকে ফ্লপ। হুম, ফ্লপ হওয়ার পরেও তারা 160 রান লাগাই দিছে, লাগাই দিছে। এটা কিন্তু কম না। হুম 160 রান তো 126 রানের 9 উইকেট গেছে। হুম তারপরেও লাস্ট উইকেট পার্টনারশিপে তারা হুম 33 রান করছে। হুম এরপর তারা ফুল ওভার আবার খেলতেও পারছে না, 3 বল আগে অল আউট হয়ে গেছে। তো হুম 160 এত ফ্লপ হওয়ার পরে যদি একটা টিম মানে 160 রান করে, এটা আমার মতে ভালো। আর হুম ঠিক আছে, ট্রাভিসের লাস্টের 2 ম্যাচে 2টা ডাক, এমন হুম না যে হতে পারে নেক্সট ম্যাচেও ডাক করতে পারে। কিন্তু হুম তারা ব্যাটিং এ আমার মনে হয় যেমন আজকে শ্রীলঙ্কার যে স্পিনারটা, হুম লেগ স্পিনারটা, ওই বলারটার জায়গাতে আমার মনে হয় তারা গ্ল্যান ফিলিপস রে খেলালে পারে। হুম মেবি এডেন মার্করাম তারা এখন অ্যাভেলেবেল নাই। হুম তবে ফিলিপস রে খেলাইলে একটা যেমন হ্যাঁ যে বল করতে আছে হুম স্পিনারটা, গ্লেন ফিলিপস এরকম বল করতে পারবো, হ্যাঁ হ্যাঁ লেগ স্পিন করে, হ্যাঁ অফ স্পিন করতে পারবো, কিন্তু ব্যাটিং এ একটা অপশন আয় পড়তেছে। আর নাইলে তারা ওয়াশিংটন সুন্দর রে খেলাইলে পারে। আজকে আমি টসের আগে ভাবছিলাম যে ফিলিপস বা ওয়াশিংটন সুন্দর অফ স্পিনার খেলাইবো, কারণ তারা লেফটি ব্যাটসম্যান বেশি আসছিল। চারটে লেফটি কে- ব্যাটসম্যান কিন্তু টপ অর্ডারে। হ্যাঁ, তো তারা খেলাইছে না। তো লাস্টে দেয়া যে সময় সানবীর রে নামাইছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে, সানবীর আমি ভাবছিলাম হ্যাঁ লাস্ট একটা ম্যাচ হয়তো ভালো খেলছে। পরে আমি দেখছি না, হ্যাঁ পারফরমেন্স নাই, কিন্তু হ্যাঁ মানে ম্যাচ খেললে আইছে আর কি। আর ওয়াশিংটন সুন্দর মানে একটা দুইটা ম্যাচ মনে হয় খেলাইছে, এজ এ ইম্প্যাক্ট প্লেয়ারই নামাইছে, প্লেইং ইলেভেনে আসলো না সানবীর রে খেলাইছে। তো এর লেগে হেরে খেলাইছে, আজকেও খেলাইছে, আজকে ফ্লপ। এটা হইতে পারে, কিন্তু একটা তারা এই ব্যাটিং লাইন আপটা আর বোলিং লাইন আপটা কিছু একটা চেঞ্জেস আমার মনে হয় করতে লাগবো। তারা লাগবে। চেন্নাইয়ের মাঠে খেলা স্পিনিং উইকেটে কিছু একটা আজকের করতে তারা। ম্যাচটাতে আজকের ম্যাচটাতে সানবীর সিং এর জায়গায় যদি ওয়াশিংটন সুন্দর আইতো, তাহলে রানটাও আর একটু এক্সেল হইতে পারতো। কারণ ওই সময় একটা লেফট রাইটি কম্বিনেশনের দরকার আসলো। এটা আমার মানে পার্সোনাল ওপিনিয়নে যতটুকু আমি বুঝলাম, ওই সময় যদি একটা লেফট রাইটি কম্বিনেশন থাকতো, তো বোলিং যে যে স্পটে বরুণ চক্রবর্তী সুনীল নারায়ণ ভালো বল করতে আসলো, হয়তো বা কিছু একটা ব্রেক হইতো। কারণ আজকে কিন্তু এসআরএ যে একটা মানে ট্রাই করছিল, সে বাজার উপরে ব্যাটিং করতে হয়েছিল, টপ অর্ডারে ব্যাটিং করতে হয়েছিল, যে লেফট রাইট কম্বিনেশনের কারণে। কিন্তু এটা কোনো কারণে ফ্লপ হয়ে গেছে। তো এটা তারা সাকসেসফুল হয়েছে না, তারা রেস এখন ডিসিশন। হুম শাহবাজ আহমেদ রে একটু আগে নামাই দিছে, এটা কি এখন লেফটি রাইটি কম্বিনেশনের লিগা, নাকি হুম ক্লাসেন রে সেভ করার লিগা? এটাও কোশ্চেন মার্ক আছে। কারণ আমার আমার মনে মনে হয় ক্লাসেন রে হুম সেভ করার লিগা। তোর সাউন্ড আইতেছে তো। কারণ যে জায়গাতে শাহবাজ নামছে, তার হুম নেক্সট ওভারেই মেবি তারা স্পিনারের বল দিব, হ্যাঁ হ্যাঁ নারায়ণ বা বরুণ হুম চক্রবর্তী। ওই জায়গাতে শাহবাজের চলাটা খুব টাফ হয়ে গেল বলে, এই স্পিনারটির সামনে, আমি অফ স্পিনারের সামনে আর কি। হ্যাঁ আমি এই কম্বিনেশন জায়গাতে ঠিক আছে, লেফটি রাইটি কম্বিনেশন ঠিক আছে, জি কিন্তু হুম, আমার মনে হয় না টি-20 ক্রিকেটের ভিতরে এখন 2024 কোনো ভ্যালু আছে। আর নাহলে তারা টপ অর্ডারেও দুইটা আহ, মানে লেফট হ্যান্ডার দিয়ে ওপেনিং হুম। করাইলো না। অবশ্যই এটা ঠিক আছে যে মানে যে যেই যেই টিমটা বা ভালো খেলে বা যেই দুইজন ভালো খেলে, এবার লেফটি হোক রাইটি হোক, তারারই খেলা দরকার। কিন্তু মানে একটা মোমেন্টাম ব্রেকের লিগা সব কোচরে কিন্তু ট্রাই করে যে লেফট রাইটি কম্বিনেশনের লিগা, বা সব ম্যানেজমেন্ট ট্রাই করে ওই জায়গাতে যে জায়গাতে আজকে এসআরএইচ ফ্লপ হয়ে যেতে আসলো, যাতে মোমেন্টামটা যাতে ব্রেক হয়। এটা আমার ধারণা যে মোমেন্টামটা ব্রেক করার লিগে হয়তো বা শাহবাজ আহমেদের তারা ওপেন করায় মানে টপ অর্ডারে ব্যাটিং করাইছিল। ওই জায়গাতে যদি সানবীর সিং এ যা ওয়াশিংটন সুন্দর রেক করাইতো, ওয়াশিংটন সুন্দর পাওয়ার প্লেতে একটা ভালো বল করতে পারতো। যে জায়গায় সুনীল নারায়ণ কিন্তু স্পিনারের এগেনস্টে এত একটা অ্যাটাকিং মুডে যাইতে পারে না। আর আমরা জানি ওয়াশিংটন সুন্দর একটা প্রপার বলার, যে সেই পাওয়ার প্লেতে ভালো একটা স্টার্ট দিতে পারবো টিমের লিগা। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আসলো, হয়তো বা এসআরএইচ এর এমন থিঙ্কিং আসলো না। তো দেখা যাক তারা নেক্সট ম্যাচ গুলাতে কি করে। বাট বেঙ্গালোর যে লাস্ট ম্যাচটাতে যে যা করলো, তো এর এই ম্যাচটার দরুন কালকে তারা এলিমিনেটরে চান্স পাইছে রাজস্থান রয়্যালস এর সাথে খেলার। আর রাজস্থান রয়্যালস এর কত বড় দুর্ভাগ্য যে মানে প্রায় 1 থেকে 1.5 মাস টপ টপ ওয়ানে থেকে বা টপ টু তে থেকে আজকে তারা এলিমিনেটর খেলতে হইতেছে। আর এ জায়গাতে রাজস্থান রয়্যালস নিজেই দায়ী।
ইভেন কি তারা ম্যানেজমেন্ট সবকিছুতে দায়ী, পারফরমেন্স প্লাস তারা টেকটিক্যাল মুভেও দায়ী আছে অনেক কিছুতে। কিন্তু বেঙ্গালোর যে খেলাটা খেললো, ওয়ান অফ দা মানে গ্রেটেস্ট কামব্যাক হইতে পারে যদি তারা ফাইনাল জিততে নেয়। কারণ এর আগে মুম্বাইও এই কাজটা কইরা নিছে 2013-তে মেবি। অনেক প্রথম আইপিএল এর ফার্স্ট টাইমে অনেক ম্যাচ হারার পরও তারা কিন্তু ফাইনালটা জিততে নিছে। তো বেঙ্গালোর এরকম একটা টিম হইতে পারে, বাট কতটুক কালকে সাকসেসফুল হইব মানে তোমরা কি মনে হয়? বেঙ্গালোরের কন্টিনিউ ধরে রাখতে আছে, প্লাস বেঙ্গালোরের একটা প্লাস পয়েন্ট যে এখন যে লাস্টে যেভাবে হইতাছে তার পারফরমেন্সটাতে তার একটা স্টেবল আয়া পড়ছে, যে প্রত্যেকটা ব্যাটসম্যান যেভাবে আইতাছে মোমেন্টাম হয়ে পড়ছে। মোমেন্টাম আয়া পড়ছে। তো ওইখানেও তুমি যদি দেখো যে আমাদের যে লেজেন্ড বিরাট কোহলি, সেই বিরাট কোহলির অবদানই সবচেয়ে বেশি, যেটা 2016-তে যেটা কন্টিনিউয়াস উইন করে সেটা ফাইনালে খেলছিল, ওইখানেও বিরাট কোহলির অবদান আছিল। আজকেও যে খেলতে আছে এখানেও বিরাট কোহলির অবদান আইতাছে, প্লাস অন্যান্য প্লেয়ার আছে তার অবদানও আমরা মনে করো এতটা নেগলেক্ট করলে হতো না। তারপরে আমরা মনে করি যে বিরাট কোহলি এই যে উইনিং স্ট্রিক যে ধরে রাখানোর পিছনে একমাত্র মানে মুখ্য ভূমিকা পালন করতেছে বিরাট কোহলি। অন্যান্য প্লেয়ার মানে আছে কিছু, কিন্তু এখন কইতে পারো যে তুমি বিরাট কোহলি কি একলা পারফর্ম করতেছে না অন্যরা পারফর্ম করতেছে, ঠিক আছে তারাও পারফর্ম এজ করতেছে, এ টিম পারফরমেন্স এজ এ টিম করতেছে। পারফর্ম মানে করতেছে, আমরা কিন্তু বেঙ্গালোরে কিন্তু গত লাস্ট মানে কিন্তু এখানে 18 বিরাট কোহলি 17 বছর থাকাটা ধরে আমার মনে যেভাবে হয় যে দেখতেছি। পসিবল হয়েছে, যে বিরাট কোহলির মতন প্লেয়ার থাকানো এখানে পসিবল হয়েছে। হ্যাঁ, অন্যান্য প্লেয়ার থাকলে জানি না কতটুকু পসিবল হইতো। তো এটা তো ওই 19 আমার কাছে লাগে যে মানে ওই এখনো তাদের টিমের মধ্যে কোনো ব্রেক হয়েছে না। যেটা নাকি একটা দেখো, একটা যখন উইনিং থাকা জায়গা ওইখানে যদি একটা ব্রেক হয়ে জায়গা, যেটা একদম ব্রেক একটা যদি হয়ে জায়গা, এটা কন্টিনিউস আবার কেমন জানি একটা এলোপাতালো হয়ে জায়গা, যেটা রাজস্থানের ক্ষেত্রে হয়েছে। হুম, রাজস্থান উইং করতেছে করতেছে করতেছে, মাঝে দিয়ে একটা হারছে ঠিক আছে, নেক্সট টাইম যখন হারা শুরু হয়েছে তাদের ব্রেক হয়ে গেছে গা। হয়তো হইতে হুম, পারে প্লেয়ার সিলেকশনের বা যে কোনো কন্ডিশন হইতে পারে, কিন্তু একটা যখন রিদম হারিয়ে জায়গা তখন একটা হুম। মনে ডাউট আয়া পড়ে বা অনেক কিছু আয়া পড়ে, টিমের মধ্যে অনেকটা কনফ্লিক্ট আয়া পড়ে যে আমাদের কি কি সমস্যা। তো যেহেতু বিরাট কোহলির টিম বা আরসিবি যেহেতু কন্টিনিউস আছে, তো আমার কাছে মনে হয় যে তারা এখানে ফেভারিট থাকবো। কি লেগে সামনে হয়েছে রাজস্থান, যারা এখন উইক হইয়া রয়েছে। কম্পারেটিভলি যদি আমরা দেখি যে রাজস্থান একটু উইক হয়ে রয়েছে, কি লেগে তারা লাস্ট পর্যন্ত অনেকটি ম্যাচ তারা হারে হারে আইতেছে, তো তাদের মোটিভেটটা এখন কম অ্যাজ কম্পেয়ার টু আরসিবি। তো এখানে আরসিবির আমার কাছে লাগে যে কালকে আরসিবি ফেভারিট থাকবো। নেক্সটে হায়দ্রাবাদের লগে মনে হয় যে আরসিবি ফেস করবো কোয়ালিফায়ার 2 তে। তবে আরসিবির আমারও আমি এটাই যতটুকু, মনে হয়। হ্যাঁ, মানে আমি আরসিবির যে লাস্ট ম্যাচটাতে আমি যদি একটু মানে একটু টানি, লাস্ট ম্যাচটাতে আমি ভাবছিলাম না তারা মানে জিততে পারবো। কারণ তারা যে উইল জ্যাক্স মেইন ব্যাটসম্যান মিডল অর্ডারে আসলো, যেভাবে টার্ন অ্যারাউন্ড করতে আসলো তারা পয়েন্টস টেবিলে, উইল জ্যাক্সের পারফরমেন্সটা অনেকটাও, পাশাপাশি রজত পাতিদার হচ্ছে আনসাং হিরো। রজত পাতিদার আরসিবির ব্যাটিং লাইন আপের আনসাং হিরো, কারণ লাস্ট যেভাবে পারফরমেন্স করছে মানে লেটার হাফ অফ দা টুর্নামেন্ট, এটাতে ইভেন কি যে স্ট্রাইক রেটে মানে খেলছে এটা মানে ইনসেন ইনসেন। তো বেঙ্গালোর যে এই উইনিং স্ট্রিকটা সেইভাবে ধরে রাখাও একটা ইম্পর্টেন্ট বিষয়। আমারও এটাই মনে হইতেছে কালকে যে এলিমিনেটর বা হুম, এলিমিনেশন যেই ম্যাচটা খেলা হইব, এটার মধ্যে আরসিবি ফেভারিট থাকবো, কারণ তারা লাস্ট 6টা ম্যাচ জিততে আইতাছে। রাজস্থান রয়্যালস লাস্ট 5টার মধ্যে 4টা হারছে, একটাতে বৃষ্টির লিগে রেজাল্ট হয়েছে না। তো হুম, তারা কনফিডেন্স একটু লো আছে। তারা লাস্ট ম্যাচ মনে হয় প্রায় 4 সপ্তাহ আগে দিচ্ছে রাজস্থান রয়্যালস। এটা অনেক একটা লম্বা টাইম। তারা সবার আগে কোয়ালিফাই করছে, কোয়ালিফাই হুম, করার পরও তারা থার্ড পজিশনে শেষ। কালকে আরসিবি ফেভারিট থাকবো, প্লাস আরসিবি যে একটা মোমেন্টাম নিয়ে আইতাছে, আর হুম। মানে তারা অনেকটা আগিয়ে থাকবো কালকের ম্যাচে। হ্যাঁ, তবে আরসিবির যে মানে স্ট্র্যাটেজি কি থাকবো আর আর এর এগেনস্টে, কারণ আর আর তো অলমোস্ট তারা যে মেইন ব্যাটসম্যান আছে জস বাটলার টপ অর্ডারে নাই। এই জায়গাতে টম কোলার ক্যাডমোরে খেলাইতেছিল। তো টম কোলার ক্যাডমোরের এগেনস্টে যেহেতু হ্যাঁ নতুন প্লেয়ার, তার এগেনস্টে কিরকম স্ট্র্যাটেজি থাকবো, পাশাপাশি জেসপালোর পারফরমেন্স নাই। তো এই জায়গাতে তোমরা আরসিবির কি স্ট্র্যাটেজি থাকতে পারে? হুম। আমার মনে হয় টম কোলার কাডমোরের এগেনস্টে আরসিবি কি স্ট্র্যাটেজি করবো এটা তারাও হয়তো নিজেও জানে না, কারণ কাডমোর তো জাস্ট একটা ইনিংস খেলছে, 2টা ম্যাচ তো তারা দেখতে পারছে না কিরকম খেলবো। তো তারা আরসিবি যদি কোনো প্লেয়ারের লিগে
মানে স্ট্র্যাটেজি বেশি বানায় তাহলে এটা সঞ্জু স্যামসন আর রিয়ান পরাগ, কারণ এই দুইটা প্লেয়ারই তারা ভালো খেলতেছে। জেসপালও জাস্ট একটা সেঞ্চুরি করছে, একটা 70+ করছে, আর মানে 40+ এক দুইটা ইনিংস রান করছে, মানে সেই পারফরমেন্স নাই জেসপালের। তো তারা দুইটা ব্যাটসম্যানের লিগে বেশি চিন্তা ভাবনা করবো। আর হ্যাঁ, তারা মেবি শিমরন হেটমেয়ার কালকে ফিট হয়ে যাবে, তো শিমরন হেটমেয়ার তারা টিমে আইবো। তবে আমি তো রাজস্থান রয়্যালস তারা কালকে কাঠমোড়ে না খেলাইয়া তারা ধ্রুব জুরেল দিয়ে ওপেন করে, না হয় তারা অন্য কিছু একটা, অন্য প্লেয়ার সঞ্জু স্যামসন না, সঞ্জু স্যামসন যদি আবার ওপেনিং নামে তাহলে তারা আবার ওপেনিং স্লট টলেরে দেবো, নাম্বার 3-এর স্লট টলেরে দেবো, মানে পুরাটা ব্যাটিং অর্ডারই চেঞ্জ হয়ে যাবে। তো তারা ওপেনিং এ হয় ধ্রুব জুরেল ওপেন করা, না হয় আউট অফ দ্য ব্লুটা কিছু একটা ডিসিশন নেক। তো তারা মানান বোরাও আছে স্কোয়াডে, ইন্ডিয়ান হুম, ব্যাটসম্যান, ওপেনার ব্যাটসম্যান। আর যদি ফরেন প্লেয়ার আটটা খেলাতে লাগে কালকে চেন্নাইয়ের মাঠে, না, কালকে তো আবার এই মাঠেই খেলবো। তো হুম, হুম। কালকে তারা হয়তো নান্দ্রে বারগাডায় খেলাতে পারে ট্রেন্ট বোল্টের সাথে, না হয় যদি স্পিনিং ফ্রেন্ডলি কিছু হয় তাহলে তারা আবার কেশব মহারাজরা খেলতে পারে, তারা এটা করতে পারে। আর আরসিবি তারা তো উইনিং কম্বিনেশন বজায় রাখবো। আরসিবির ভাবতেইব যে মানে কিভাবে তারা মিডল অর্ডারটারে কিভাবে আহ, মানে ব্রেকডাউন করতে পারে, কারণ তারা ওপেনের তো সেইভাবে পারফরমেন্স করতেছে না রাজস্থান রয়্যালস এর। কিন্তু কোয়া যায় না কালকের ম্যাচে হয়তোবা জয়সওয়াল সেই পারফরমেন্স করতেও পারে, আমরা যতটুকু পটেনশিয়াল আমরা জানি। কিন্তু আরসিবির ওই মিডল অর্ডারটারে তারা ফোকাস করতে হইব যতটুকু বোঝা যাইতেছে। আর আরসিবি উইনিং কম্বিনেশনই মনে হয় ধরে রাখবো। তো কি মনে হয় হ্যাঁ, কালকে? আর সেম ভাবে কিন্তু আবার তাহলে রাজস্থান রয়্যালস এরও ভাবতে লাগবো, হুম, তারা আরসিবি রে কিভাবে আটকাবে। হুম, রজত হুম। পাতিদার ভালো খেলতেছে, পাতিদার তারারও ভালো প্ল্যান করছে। করতে লাগবে, উইনিং কম্বিনেশন বজায় রাখতে হবে। বেশি টেনশন তো আমি কোনো আরসিবির থেকে বেশি রাজস্থান রয়্যালস টেনশন করার দরকার। তবে এটাই কিন্তু কালকে মানে যে যুজবেন্দ্র চাহালের এগেইনস্টে রাজত পাতিদার কিরকম ব্যাটিং করে, এটা একটা দেখার বিষয় হবে। কারণ আমরা জানি চাহাল একটা চতুর চালাক যে নামে পরিচিত। তো ওই সেই এইভাবে যে মানে সরি রজত পাতিদারে কিভাবে ট্যাকেল করে। কারণ রজত পাতিদার যেভাবে হিটিং করতেছে মানে যে স্পিন বোলারে, এটা একটা মানে দেখতে কত সুন্দর লাগে। আমরা যেমন যে যে সময় শিবম দুবের এজ এ লেফট হ্যান্ডার দেখি একটা স্পিন বোলারের কিভাবে ফিট মানে মানে মারতে আউট অফ দা পার্ক, সেইভাবে রজত পাতিদারও এজ এ রাইটি ব্যাটসম্যান স্পিন বোলারের মারতে আমরা দেখতাছি। কালকে দেখা যাবে চতুর চালাক, চালাকের এগেনস্টে কিরকম মানে চাহালের এগেনস্টে কিরকম ব্যাটিং করে। আর পাশাপাশি আছে রবিচন্দ্রন অশ্বিন, ওয়ার্ল্ড ক্লাস বোলার। ওই বলারটার কারণ আমরা জানি দুইজনই, রবিচন্দ্রন অশ্বিন পাশাপাশি চাহালও খুবই তারা মানে টেকটিক্যাল বলার। তারা রজত পাতিদারের এগেনস্টে কিরকম স্ট্র্যাটেজি বানা, এটা কালকের জন্য একটা ইম্পর্টেন্ট মানে একটা ইম্পর্টেন্ট না কইতে গেলে একটা দেখার বিষয় তারা কি রকমের স্ট্র্যাটেজি বানা স্পেশালি পাতিদারের এগেনস্টে। আর পাতিদার যদি ক্রিজে থাকে, চাহাল হুম। বোলিং এ যদি আয়ে, আর যদি চাহাল রে দুইটা ছক্কা মাইরা দেয় পাতিদার, তাহলে সেনার বল কোথায় আইতো না, পাতিদার যতক্ষণ ক্রিজে থাকবে। এটাও হইতে পারে। তবে আরসিবি, আমি চাই আরসিবি যাতে জিতুক কালকে। আর আরসিবি এই পাশাপাশি আরসিবি যাতে কোয়ালিফায়ার টু জিততেও যাতে কাপটা নিয়ে আইতারে। কারণ যেভাবে কামব্যাক করছে পাশাপাশি আহ এটা একটা মানে কি কমু, একটা ইমোশনাল একটা কানেকশন থাকে আরসিবির সাথে, মানে স্পেশালি আমার। তো চাইতেছি যাতে আরসিবি যাতে এবার কাপটা নেক। তোমরা কি মনে হয়? আমি তো কে কে আর বাদে যে খুশি না, আমি খুশি। কিন্তু কেকেআর এর তরফ থেকে যদি আমরা দেখি, আমার কাছে মনে হয়েছে যেমন আমরা আশিস নেয়ারের যেরকম ভাবে কোচ হিসেবে প্রেজ করছি যখন গুজরাট নিছিল, এখন কিন্তু সেম রুলসটা গম্ভীরও করতেছে, অবশ্যই, অবশ্যই। গম্ভীরও করতেছে। কলকাতাতে ইভেন কলকাতাতে গৌতম গম্ভীরের যে কন্ট্রিবিউশন, ইভেন এটা মানে যদি আমরা দেখি যেমন কেউ ডিনাই করতে পারতো না। আশিস নেহরা পাস্ট রেকর্ড আমরা এতটা ডিসকাস হয়েছে না, বা হে আসিল না যে হুম, পাস্ট রেকর্ড, কিন্তু গম্ভীরের হুম, কিন্তু হুম, পাস্ট রেকর্ড অনেক আছে যে এই হ্যাঁ, হ্যাঁ। বড় বড় টুর্নামেন্ট বড় বড় জায়গাতে তুমি জিতেছে। যেমন আমার কাছে মনে হয় যে বিশেষ করে যে গম্ভীর একমাত্র প্লেয়ার যে অনেক কিছু করছে বাট প্রেস এত পাইছে না এই জায়গাতে। মনে হয় যেমন তুমি চিন্তা করো, হ্যাঁ, যেমন তুমি 7 কও 11 কও ওয়ার্ল্ড কাপে খেলছে, ঠিক আছে ম্যান অফ দ্য ম্যাচ পাইছে না, হের নামে করে না টি-20 ওয়ার্ল্ড কাপে, মানে হিস্ট্রি যদি আমরা তুলে ধরি,
এরপরে 2012-তে কও 14-তে কও হে আইপিএল এ কেকেআর এর জিতাইছে, লখনৌতে 2 বছর ক্যাম্পিং করছে, 2 বছর প্লে অফে লইয়া গেছে গা, আজকে আবার কেকেআর এ ব্যাক করছে, কেকেআর এর ফাইনাল লইয়া গেছে গা। অ্যাকচুয়ালি মানে আমার, ঠিক আছে, আমি গৌতম গম্ভীরের মানে তুমি যে কথাটা বলছি এটা তোমার সাথে আমি সহমত, বাট তুমি ওয়ার্ল্ড ক্রিকেটটা যদি মানে অল ওয়ার্ল্ড ওয়াইড বেসিস দেখো, সবসময় কিন্তু মানে একটা ক্যাপ্টেনরে বেশি ভাবে প্রেস করা হয়। তুমি আহ অস্ট্রেলিয়ার যদি দেখো, কেন অস্ট্রেলিয়া যুবরাজ সিং এর কি প্রেস হয়েছে না? না না যুবরাজ বীরেন্দ্র সেহবাগের প্রেস হয় না? রাহুল দ্রাবিড়ের প্রেস হয় না? বিবিএস লক্ষ্মণের প্রেস হয় না? সচিন টেন্ডুলকারের প্রেস হয় না? জাহির খানের প্রেস হয় না? এই ক্যাপ্টেন্সিটা তো এটা এরকম ভাবে প্রসেনজিৎ যে কথাটা বলছে এরকম ভাবে আমি কুমু শাহবাগ, জাহির খান, রাহুল দ্রাবিড় তারা থেকে বেশি গম্ভীরের কথা আলোচনা করা হয়। না না ওইটা কইতাছি না, ধোনির তুমি সাথে তুমি যেটা কইছো যে 2011 ওয়ার্ল্ড কাপটা ক্যাপ্টেন্সির প্রেফারেন্স না, আমিও কইতাছি না যে গম্ভীর, না না আমি কইতাছি যে মানে গম্ভীর অনেক কিছু করছে, ইভেন শুধু ন্যাশনাল লেভেলে না, মানে আইপিএল লেভেলও হে প্লেয়ার আইপিএল হিসেবে। এর আইপিএল এর ক্রেডিটটা কিন্তু পায়, হুম, আইপিএল এরটা পায়, তাহলে আর কোনো এটাই বিষয় কইতাছি। না। আইপিএল এ সবাই বুঝলে গেছে গা, গৌতম গম্ভীরের হ্যাঁ, সবাই প্রেস করতেছে, আইপিএল ঠিক এর আছে, ক্রেডিটটা পায়। কিন্তু হ্যাঁ সেম এলএসজি তেও, এলএসজির যে সাকসেসফুল যতটুকু হয়েছে, এলএসজি প্লে অফে গেছে, জিতে গেছে, গৌতম গম্ভীরের কিন্তু প্রেস করা হয়েছে, কেএল রাহুল একবারও প্রেস করা হয়েছে না। ওটাই তো আর কইতাছি। আমি একটা কথা কইতেছি যে গৌতম গম্ভীরের যে মানে যেই তাইনের যে প্রস্তাবটা সবসময় থাকে, ইভেন কি যারা গৌতম গম্ভীরের ফ্যান আছে সবাই, যে তো একটা প্রস্তাব থাকে যে গৌতম গম্ভীরের সেভাবে প্রেস করা হয়েছে না। একটা জিনিস তুমি ওয়ার্ল্ড ক্রিকেটের দীক্ষা দেখো, সবসময় খারাপ হইলেও ক্যাপ্টেনের দোষে, ভালো হইলেও ক্যাপ্টেনের দোষে। আর মানে কিছু কিছু যারা বুঝে তারা হয়তো বা কিছু না কিছু জায়গায় টিপ্পনি করবো বা তারা মতামত দিব, কিন্তু সবসময় ক্যাপ্টেন রে তুমি দেখো, অস্ট্রেলিয়ার কথাটা যদি দেখো, অস্ট্রেলিয়া কয়বার কাপ জিতছে, সবসময় কিন্তু রিকি পন্টিং এর কথাই কয়, এই যে রিকি পন্টিং 3বার কাপ নিয়ে দিছে, কিন্তু রিকি পন্টিং এর লগে যে টিম দিয়ে আসলো এত ভাবে কাউরে প্রেস করা হয়েছে না, বাট দুইবার নিয়েছে, দুইবার। সরি রিকি পন্টিং 2বার নিয়েছে, কিন্তু রিকি পন্টিং রে প্রেস করা হবে। আজকে প্যাট কামিন্স যে ওয়ার্ল্ড কাপটা নিয়েছে, প্যাট কামিন্স রে প্রেস করা হইব, অন্য কাউরে প্রেস করা হইতো না। আরে প্রেস করা হয় বলতে আমি তো এটা বুঝাইতেছি না যে গম্ভীরের মাথা লইয়া নাচাও, এক্স্যাক্টলি নট, এরকম তো কথা না। না মানে প্রেস বলতে এটা বুঝেছি না, মানে কইতে চাইতেছি যে মানে ইন্ডিয়ান ক্রিকেটের প্রেস হয় না, আচ্ছা ঠিক আছে এটা প্রেস করে না, মানে গম্ভীরের অবদান অনেক আছে, অবশ্যই ওটাই অবশ্যই কইতাছি একটা যে প্লেয়ার, গম্ভীরের অবদান একটা অ্যাজ এ প্লেয়ার যে প্লেয়ার সময় আট কও। দশ বছর খেলবো, 8-10 বছরের যে সময় একটা ইন্টারন্যাশনাল কেরিয়ার থাকবো, অবশ্যই এর অবদান থাকবো, অবদান ছাড়া হে খেলতে পারতো না। অ্যাজ এ প্লেয়ার কও, অ্যাজ এ প্লেয়ার আমরা দেখা নিছি যতদিন ধরে প্লেয়ার আছিল, এখন অ্যাজ এ মেন্টরশিপ কও, অ্যাজ এ কোচ কও, এর অবদানও দুনো দিকে আছে। মেবি ইন্ডিয়ান টিমেরও বুঝতে পারে। কোচ হতেই কোচ পারে, হতে তো পারে আমার কাছে যতটুকু মনে হয় নলেজ যে আছে। ইন্ডিয়ান টিমের যে কোচের অ্যাপ্লিকেশন হইতাছে এই জায়গাতে কেকেআর এর যদি হে চ্যাম্পিয়ন বানাতে পারে তাহলে এটাতে আর কোনো সন্দেহ নাই। ইভেন মানে ফাইনাল, হ্যাঁ নিজে এগ্রি হইব না, রয়েছে কথা। এখন যে হেরে কেকেআর এর ফাইনাল হয়ে গেছে, আমার কাছে মনে হয় যে এটাই এনাফ, মানে হেরে যে অ্যাকসেপ্ট করার লেগে কেকেআর এর ফাইনাল হয়ে গেছে, এটাই এনাফ যে হ্যাঁ ঠিক না, আছে তুমি আয় করো। গম্ভীর নিজে এগ্রি হইব নি প্রস্তাব, এটাই কথা, সেটা তো সবচেয়ে বড় এক্সেপশনাল কথা। না, যে মানে যে জায়গাতে তোমার মানে তারা তাদের ইন্টারেস্ট দেখাই পর্যন্ত দিছে সেই জায়গাতে আজকে ফাইনাল লইয়া গেছে গা। ঠিক আছে এখন তুমি কইতে পারো টিমে লইয়া গেছে গা, কিন্তু এখানে তো কোচেরও একটা। আমরা আমরা যে আরসিবির যে এন্ডি ফ্লাওয়ারেরও কিন্তু প্রেস করা দরকার, কারণ এন্ডি ফ্লাওয়ার যত টি20 লিগে মানে হে কোচিং করছে, মানে অলমোস্ট সবডি একটা মানে পজিশনে গিয়ে হারছে। নো ডাউট গতবারও মেবি এলএসজি, গতবার তো এলএসজি প্লে অফসে উঠছে, লাস্ট 2 বছর ধরে তো এলএসজি প্লে অফসে উঠছে, এলিমিনেটর গিয়ে হাসছে লাস্ট মনে এলিমিনেটরে গিয়ে হয় হারছে। 22-23। তো মানে এনডি ফ্লাওয়ারের কিন্তু প্রেস করা দরকার, মানে সেইভাবে প্রেস প্রেস করতেছে, যারা যারা বুঝে অবশ্যই করতেছে। দেখা যাক তারা মানে বাকি মানে কে কে আর এর পারফরমেন্সটা ফাইনাল ম্যাচে কি হইতে পারে, আজকে তো উঠতে গেছে ফাইনালে। তো ঠিক আছে, ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ঠিক এমন ভাবে বাকি টিমগুলো সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ক্রিক গসিপ সাবস্ক্রাইব করুন, তার পাশাপাশি লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানান। থ্যাংক ইউ, গুড নাইট, শুভরাত্রি।